অবৈধ পথে ভারতে প্রবেশের সময় সীমান্তরক্ষীদের হাতে আটক হলো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদর দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। আওয়ামী লীগের খুবই কাছের মিত্র এবং সবচেয়ে বড় একটা ক্যারেক্টার হিসেবে যিনি আছেন মহামান্য রাষ্ট্রপতি, ওনার বেলায় সরকারের অবস্থানটা কি? আজকে যে ঘটনা ঘটেছে, যে ঘোষণা এসেছে, আমার কাছে মনে হয়েছে যে এটা আপনার একটা আইকনিক পানিশমেন্ট। ওনাকে রাষ্ট্রপতি আসলে কি কি মামলার আসামি হয়ে যায়, এটা খুব আশ্চর্য আর কিছু থাকবে না। হঠাৎ করে রাষ্ট্রপতির সেটা আসাতে চমকে উঠলাম এই কারণে, তিনি হয়তো ইতিমধ্যে লোকান্তরিত হয়েছেন। ছাত্র জীবনে সুপ্পু ছিল ছাত্রলীগের ক্যাডার। তো ছাত্রলীগের ক্যাডার যে কি মাল সেটা তো দেশবাসী সকলেই জানেন, তাই না? আর কইলাম না। তো 1971-এ মুজিব বাহিনীতে জয়েন করে। এই মুজিব বাহিনী দেরাদুনে ট্রেনিং নেয়। এই ট্রেনিং এর বন্দোবস্ত করে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের একজন বিশিষ্ট জেনারেল উবান। 2011 সাল থেকে 2016 সাল পর্যন্ত সে দুর্নীতি দমন কমিশনে কমিশনার আছে। ঠিকঠাক করে আমরা পুরো খেলার জন্য এখন প্রস্তুত। অমিত সম্ভাবনার মাঝে বাংলাদেশের অবস্থান। উত্তরে হিমালয়, দক্ষিণে বঙ্গোপসাগর, মাঝখানে মাত্র 40 মাইল চিকেন নেক বাংলাদেশের উন্নয়নের পথে বাঁধা হয়ে আছে। এই 40 মাইলের বাঁধা ঘুঁচে দিতে পারলে বাংলাদেশের উন্নয়ন কেউ বেঁধে রাখতে পারবে না, বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওরা এক পায়ে খাড়া, নেপাল বাড়ি বাড়ি বলছে আমাদেরকে নিয়ে যাও, আমরা এক পায়ে খাড়া নেবার জন্য মাঝখানে ওইটুকু পথ অতিক্রম করার সুযোগ আমাদের এখন দেওয়া হচ্ছে না। সেনা প্রধান হিসাবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ। যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো। তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। জীবনে সুপ্পু ছিল ছাত্রলীগের ক্যাডার। তো ছাত্রলীগের ক্যাডার যে কি মাল সেটা তো দেশবাসী সকলেই জানেন, তাই না? আর কইলাম না। তো 1971-এ মুজিব বাহিনীতে জয়েন করে। এই মুজিব বাহিনী দেরাদুনে ট্রেনিং নেয়। এই ট্রেনিং এর বন্দোবস্ত করে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের একজন বিশিষ্ট জেনারেল উবান। তো মুজিব বাহিনীর উদ্দেশ্য ছিল এটা বাংলাদেশের স্বাধীনতা না, কিন্তু উদ্দেশ্য ছিল স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশে যে বিপ্লবী যুব সমাজের উত্থান হয়েছিল তাদের খতম করা। তারা ধৈর্য লেফটদেরকে বামদেরকে মারতো আর কি। হ্যাঁ, বাম মানে সিপিভি বাম না, ওই মানে যারা অরিজিনাল বাম আর কি, মানে সিরাজ সিকদার টিকদার যারা চাইনিজ বাম ছিল তাদেরকে। তো যাই হোক, এরই ধারাবাহিকতায় ওই একটা অংশ বাইর হয়ে জাসদ হয়ে যায়, এই মুজিব বাহিনীর একটা অংশ। তারপরে যে অংশটা আওয়ামী লীগের সাথে থাকে আর কি, তাদেরকে দিয়া শেখ মুজিব রক্ষী বাহিনী গঠন করে এবং তারা 30,000 যুবককে হত্যা করে বলে কথিত আছে। হিসাবপত্র এখনো পাওয়া যায় না, এটা জাসদের লোকেরাই তারা এটা দাবি করছিল এবং সেই সময়কার লেফট যারা অ্যান্টি মুজিব রাজনীতি করতো তারাই দাবি করছিল। 72 সালে সুপ্পু পাবনার এডওয়ার্ড কলেজ থেকে বিএসসি পাশ করে। হ্যাঁ, ওই বছরটা কিন্তু ছিল খুবই চমৎকার বছর নকলের জন্য আর কি। হ্যাঁ, ওইখানে বই খুলে সবাই পরীক্ষা দিয়েছিল আর কি, এবং অস্ত্র টেবিলের উপরে রেখা আর কি। হ্যাঁ, ওইটা নিয়ে একটা সিনেমা আছে কিন্তু, আবার তোরা মানুষ হ, ওই একই জিনিস, যে ওই যে কেমনে পরীক্ষা দিত আর কি। তারপরে 75 সালে পাবনার একটা আইন কলেজ আছে, আমিনউদ্দিন আইন কলেজ, ওইখান থেকে সে এলএলবি ডিগ্রি পায়। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ক্ষমতা হয়নি আর কি। যাই হোক, তো 82 সালে সে বিসিএস বিচার ক্যাডারে যোগ দেয় এবং ওই বিচার ক্যাডারে যোগ দেওয়ার একটা কাহিনী আছে, ওই যে 100 নম্বরে কি যেন একটা হয়েছিল, খুব ভালো মনে নাই আর কি। যাই হোক, পরে দেখে বলবো নি আপনাদের। তো পরবর্তীতে জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করে। এই হলো তার বিদ্যা এবং অভিজ্ঞতা। তো আগে যারা বিচার বিভাগ থেকে রাষ্ট্রপতি হয়েছিলেন তাদের শিক্ষা জীবনের সঙ্গে নকলবাজ এই সুপ্পুর তুলনা করলে লজ্জায় মাটিতে মিশা যেতে হয় আর কি, আর কোনো উপায় থাকে না। তো বিচারপতি আবু সাইদ চৌধুরী থেকে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পর্যন্ত সকলেই ছিলেন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতি। কেউ ছিলেন প্রধান বিচারপতি। তো এই সুপ্পু হইতেছে উপসচিব পর্যায়ের অবসরপ্রাপ্ত এক ব্যক্তি, যাকে বাংলাদেশের সর্বোচ্চ পদে কাঢ়াল রানী নিয়োগ দিল আর কি। এইটাতে যে এই পদটার কি অবমূল্যায়ন হইলো সেটা আমাদের ধারণারও বাইরে। আর এর আগে জোকার ছিল, এখন হইল এক চোর। 2001 সালে নির্বাচনে পরাজিত হওয়ার পরে আওয়ামী লীগ একটা অভিযোগ করে যে বিএনপি
আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর এবং হিন্দুদের উপরে হামলা করছে। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ওই অভিযোগের একটা তদন্ত কমিশন গঠন করে, যেটার প্রধান হিসাবে এই প্রাক্তন ছাত্রলীগ ক্যাডার শাহাবুদ্দিন সুপ্পুকে নিয়োগ দিয়েছিল কাজল রানী। 2001 সালে হাসিনা সুপ্পুকে দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে নিয়োগ দেয়। সেখানে তার প্রধান কাজ ছিল আসলে পদ্মা সেতুতে যে বিশ্বব্যাংক উত্থাপিত দুর্নীতির অভিযোগ ছিল সেটা তদন্ত করা। হ্যাঁ, তো যাই হোক, আশ্চর্য হওয়ার কিছু নাই যে হাসিনার পদলেই সুপ্পু তার তথাকথিত তদন্ত শেষে দাবি করে যে বিশ্বব্যাংকের এই অভিযোগ মিথ্যা। তো যাই হোক, এই ভূমিকার কারণে সে হাসিনার আস্থা এবং বিশ্বাস অর্জন করে, কারণ তারে তো বাঁচাইছে। 2011 সাল থেকে 2016 সাল পর্যন্ত সে দুর্নীতি দমন কমিশনে কমিশনার ছিল। এই সময় বাংলাদেশে দুর্নীতির যে ব্যাপক বিস্তার ঘটে সেটা তো আর কইয়া দিতে হবে না, তাই না? দেশ থেকে $50 বিলিয়নের বেশি অর্থ বিদেশে ফাঁসাদ হইয়া যায়। সাপ্পু এবং দুর্নীতি দমন কমিশনের তার সহকর্মীরা এই অভূতপূর্ব দুর্নীতির ঢাল হিসাবে দাঁড়ায় থেকে এটাকে প্রোটেকশন দেয় আর কি। হ্যাঁ, তো পরবর্তীতে সুপ্পু আমাদের বিখ্যাত এস আলমের মালিকানাধীন ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান পদে চাকরি নেয়। মানে দেখেন, সে কোথাও ভাইস চেয়ারম্যান, হ্যাঁ, উপসচিব, এইগুলোর উপরে কিন্তু উঠতে পারতেছে না আর কি। যাই হোক, এই যে প্রেসিডেন্ট পদে মনোনয়ন পেয়েছে তার আগ পর্যন্ত কিন্তু এই পদে চাকরি করতো, ও মানে ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিল। আদানি যেমন মোদির ক্যাশিয়ার, এস আলমও তেমন কাজল রানী হাসিনার ক্যাশিয়ার, আমরা জানি তো। হ্যাঁ, এই শাহাবুদ্দিন সুপ্পুর নজরদারিতে কিন্তু ইসলামী ব্যাংক জয় বাংলা হইয়া যায়। বিভিন্ন পত্রপত্রিকা বলা হইতেছে যে সুপ্পু ছাত্রলীগের ক্যাডার ছিল, মুক্তিযুদ্ধ করছে, 1975 সালে শেখ মুজিব জয় বাংলা হইয়া যাওয়ার পরে কারাবরণ করছে। এইসব কারণে এই পদে তারে কাজল রানী নিয়োগ দিছে আর কি। তো এই ধরনের কাজ আওয়ামী পরিবারে তো সে একাই করে নাই, তাই না? তোফায়েল আহমেদের কথাই ধরেন, হ্যাঁ, যেসব যোগ্যতার ভিত্তিতে সুপ্পুকে রাষ্ট্রপতি বানানো হয়েছে তাতে সুপ্পুর চাইতে তোফায়েলের যোগ্যতা 100 গুণ বেশি। তাহলে সুপ্পুর মধ্যে কি আছে? হাসিনা কি দেখছে? হ্যাঁ, আসলে হাসিনা চাইছে তার পাশাটা একটা বিশ্বস্ত পরীক্ষিত চাকর, যে তারে আগামী নির্বাচনে উতরায় দেওয়ার জন্য হাসিনা যা যা বলবে বিনা বাক্য ব্যয়ে সেটা পালন করবে। ইতিমধ্যে সুপ্পু কিন্তু এ বিষয়ে হাসিনা খোলাখুলিভাবে প্রতিশ্রুতি দিছে, কইয়া দিছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিনে গত বছর 12 ডিসেম্বরে লেখা একটা উপসম্পাদকীয়তে সে প্রকাশ্যে বলছে যে 2024 সালে হাসিনা জরুরি, এই যে দেখেন জরুরি, হ্যাঁ, এটা কইয়া দিছে। হ্যাঁ, এটা নিয়ে আর কিছু কইলাম না, কইরা নিয়েন এটা। যাই হোক, সুপ্পুকে রাষ্ট্রপতি পদে বসায় হাসিনা প্রমাণ করলো যে তার অবৈধ ফ্যাসিস্ট সরকারের আমলে প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদ থেকে সর্বনিম্ন পদে নিয়োজিত আছে বিভিন্ন ধরনের চোর এবং ডাকাতেরা। এরা টপ টু বটম চোর, টপ টু বটম অদক্ষ, টপ টু বটম অযোগ্য। এখন থেকে সুপ্পু মানে চোর, কারণ এই তারে দিয়ে তো হাসিনা চুরি করাবে। হ্যাঁ, তাইলে কিন্তু আমরা কোনো চোরকে বলতে পারি তুই একটা সুপ্পু। হ্যাঁ, তো সুপ্পুরে তাইলে প্রেসিডেন্ট বানানো হয়েছে চুরির জন্য, যেন ভোট চুরি করতে পারে। এটাই তো আসলে আসল কারণ আর কি। হ্যাঁ, আমাদের ক্ষুদ্রকালে একটা সিনেমা হয়েছিল মিস লঙ্কা। ক্ষুদ্রকালে মানে তখন মেডিকেল কলেজে পড়ি, অত ক্ষুদ্র না আর কি। তো সিনেমাটা বাংলাদেশ, পাকিস্তান আর শ্রীলঙ্কা যৌথ প্রযোজনায় হয়েছিল। ববিতা নায়িকা আর নায়ক পাকিস্তানের ফয়সাল। মানে পাকিস্তান শুনে আবার আওয়ামী লীগেরা একটু এখন কুরকারে উঠবে। যাই হোক, ববিতা কেবল খালাম্মা হইতে শুরু করছেন আর কি, আর ফয়সাল হইতেছে আমি মেডিকেল কলেজে পড়ার সময় যেরকম লেংথ উইদাউট ব্রেথ ছিলাম না, মানে তালপাটা সে পাইছিলাম না, ওই রকম আর কি। তো যাই হোক, মানে একটু পৃথুলা মহিলার সাথে একজন সিকনা পোলা নাচ গান করতেছে, এটা একটু মজাই লাগছিল আর কি। করেছো আমার মনটা, হায় রে হায় মিস লঙ্কা। অমিত সম্ভাবনার মাঝে বাংলাদেশের অবস্থান। উত্তরে হিমালয়, দক্ষিণে বঙ্গোপসাগর, মাঝখানে মাত্র 40 মাইল চিকেন নেক বাংলাদেশের উন্নয়নের পথে বাঁধা হয়ে আছে। এই 40 মাইলের বাঁধা ঘুঁচে দিতে পারলে বাংলাদেশের উন্নয়ন কেউ বেঁধে রাখতে পারবে না, বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওরা এক পায়ে খাড়া, নেপাল বারে বারে বলছে আমাদেরকে নিয়ে যাও, আমরা এক পায়ে খাড়া নেবার জন্য মাঝখানে ওইটুকু পথ অতিক্রম করার সুযোগ আমাদের এখন দেওয়া হচ্ছে না। আশা করি তাদেরই কারণে, তাদের অর্থনৈতিক কারণে সেটা আমাদেরকে দেবে। বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা দেখতে এবছরই আসছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। বাংলাদেশকে আস্থায় নিয়ে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে।
অন্যদিকে আমেরিকা সফরে গিয়ে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মন গলাতে পারেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী সফরের দিনই ভারতের ওপর অতিরিক্ত ট্যাক্স আরোপ করেছেন। ট্রাম্প প্রশাসনে গুরুত্বপূর্ণ ব্যক্তি ইলন মাস্কের সাথেও আলাপেও বিনিয়োগের বরফ গলাতে পারেননি মোদী। আগেই বিকল্প পথ খোলা রেখেছিলেন ইলন মাস্ক। ফোন করে সামাজিক ব্যবসার পথিকৃৎ ডক্টর মোহাম্মদ ইউনুসকে। দক্ষিণ এশিয়ায় স্টারলিংকের ব্যবসা প্রসারিত হবে বাংলাদেশ থেকেই। শুধু নেপাল ভুটান নয়, সেভেন সিস্টার্স সহ ভারতের প্রতিটি অঞ্চলে যাবে বাংলাদেশের পণ্য। আমাদের অঞ্চল হলো উত্তরে হলো নেপাল, আমাদের অঞ্চল। নেপালের সৌভাগ্য তারা হিমালয় পর্বতের পাদদেশে আছে। দুর্ভাগ্য হলো সমুদ্রের দেখা তাদের হয় না। তাদের সমুদ্র দেখতে হলে আমাদের মাঝখান দিয়ে দেখতে হবে, আমাদের মাধ্যমে দেখতে হবে। ভুটান একই কাণ্ড, তারও সমুদ্র দর্শন হয় নাই। তাকে সমুদ্রে আসতে হলে আমার পথ দিয়ে আসতে হবে, আমরা তাকে স্বাগত জানাই। তেমনি ভারতের পূর্বাঞ্চল একই অবস্থা, নেপালের যে অবস্থা, ভুটানের যে অবস্থা, ভারতের সেভেন সিস্টারের একই অবস্থা। তার সমুদ্র দর্শন তার হয় না, হবে না। তার সঙ্গে আমরা যোগ দিই একসঙ্গে এই অর্থনৈতিক অঞ্চল। আমাদের যে সমুদ্র বন্দর, তাদের মাল আনা নেওয়া করবে, আমাদের মাল আনা নেওয়া করবে, তাদের কাছে যাবে। তাদের অর্থনীতি আমাদের অর্থনীতি দুই একসঙ্গে জাগবে। একসময় মনে করা হতো দক্ষিণ এশিয়ায় আমেরিকার আসল বন্ধু ভারত, কিন্তু ডক্টর ইউনুস বাংলাদেশের সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর সে চিত্র বদলে গেছে। নিজের শপথ অনুষ্ঠানেও মোদীকে দাওয়াত দেননি ট্রাম্প। মোদী স্বয়ং আমেরিকা সফরে গিয়েও আগের মতো পাত্তা পাননি। প্রবাসী ভারতীয়রা হিউস্টন স্টেডিয়ামে মোদী সংবর্ধনা আয়োজন করে। সেখানে অতিথি ছিলেন ডোনাল্ড ট্রাম্প। 50,000 ভারতীয় দর্শককে তিনি সরাসরি বলেন, সবার আগে আমেরিকান স্বার্থ। মোদীর উপস্থিতিতেই ইন্ডিয়ার উপর ব্যাপক ট্যাক্স আরোপ করা হলো। রেসিপ্রোকাল অর্থাৎ পাল্টা ট্যাক্স পদ্ধতিতে সবচেয়ে বেশি ট্যাক্স বসে ভারতের ওপর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্পের সাফ কথা, ইন্ডিয়া আমাদের ওপর সবচেয়ে বেশি ট্যাক্স বসায়, তাই আমি ইন্ডিয়ার ওপর সবচেয়ে বেশি ট্যাক্স বসানো। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। আজকের মতো নিউজটি শেষ করছি এখানেই সমাপ্ত। পরবর্তীতে নতুন কোনো টপিকস নিয়ে আবার দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।